আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও এসেছি পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মুজাহিদ, নওগাঁ থেকে। তো আজকে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। পদার্থবিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে অঙ্ক পড়ার মতো, সৃজনশীল প্রশ্ন পড়ার মতো একটা অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়, চাপ এবং ক্ষেত্রফল নিয়ে যেটা অধ্যায়। তো এই অধ্যায়ে আমাদের 3 ধরনের অঙ্ক আসবে। তোমরা খুব ভালোভাবে তোমরা জানো, এখানে যদি তোমরা মনোযোগ দাও তাহলে যেভাবে অঙ্ক আসুক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমাদের প্রথমে সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র দিয়ে যতগুলো অঙ্ক আছে। এখন আর্কিমিডিসের সূত্র দিয়ে কিভাবে অঙ্ক পড়বে, যেমন কোনো একটা বস্তু পানিতে যদি বা কোনো তরলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা ভাসবে না ডুববে, এইটা আমাদের বের করতে হবে। ভাসবে কি ডুববে, কতটুকু ডুববে, না নিমজ্জিত অবস্থায় ভাসবে, না আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা। তোমরা গাইড বা টেস্ট পেপার যদি দেখো, বিভিন্ন জায়গায় যদি ফলো করে দেখবে এই ধরনের অঙ্ক অহরহ পড়ে আছে। কিন্তু কিছু কিছু অঙ্ক পারো, আবার একই নিয়মের যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় সেটা পারো না, কারণ হচ্ছে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে না। তো যাই হোক, আমরা আর্কিমিডিসের সূত্র নিয়ে আলোচনা করব, এটা পড়বে। এবং আরও এক ধরনের পড়বে প্যাসকেলের সূত্র, অর্থাৎ ওই যে ছোট পিস্টন বড় পিস্টন উঠবে নিচে নামবে, এই ধরনের সূত্রগুলা দিয়ে অঙ্ক আসবে। সেইটা আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এবং হুকের সূত্র অর্থাৎ ইলাস্টিসিটি, যে ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে যে সূত্রগুলো আসবে, যে অঙ্কগুলো আসবে, সেগুলো আমরা এই দুইটা পরবর্তীতে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব শুধু আর্কিমিডিসের সূত্র, অর্থাৎ ভাসবে কি ডুববে, কঠিন বস্তু এবং তরল বস্তুর উপর চাপ। এটা তোমরা সাথে থাকো, তাহলে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমাদের চাপের যে বিষয়টি আছে, এখানে প্রথমেই টপিকসে আমি চাপ ধরেছি। তো চাপ, প্রেসার, চাপের ইংরেজি হচ্ছে প্রেসার, পি দ্বারা প্রকাশ করা হয়। চাপ সমান হচ্ছে এফ বাই এ, অর্থাৎ এফ মানে হচ্ছে বল আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। তোমরা এই সমীকরণটা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে চাপ বলের সাথে সমানুপাতিক আর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি বল বৃদ্ধি করা হয় তাহলে চাপ বাড়বে, আর যদি ক্ষেত্রফল, যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয় তাহলে চাপ কমবে। যেমন আমি যদি এই বলটাকে 100 নিউটন বলে ধাক্কা দেই এবং আরও একজন 200 নিউটন বলে ধাক্কা দিয়েছে, তাহলে এই ওয়ালটা চাপ প্রয়োগ করবে কোনটা বেশি? চাপ মনে করবে যেটা 200 নিউটন বল প্রয়োগ করা হয়েছে সেইটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই চাপের সাথে এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, আর এর সাথে সম্পর্কটা যেহেতু ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে। যেমন তোমরা দেখো যে ছেলেদের যে জুতা শু থাকে, একটা যদি নরম কাঁচা মাটি দিয়ে যদি হেঁটে যায়, আবার মেয়েরা যদি হাই হিল পরে কাঁচা মাটি দিয়ে হেঁটে যায়, তো আমরা লক্ষ্য করতে পারি যে যে জুতা পরে সেটা খুব বেশি ওই নরম মাটিটা বসে যায় না। অথচ যে মেয়েটা যে হাই হিল চিকন, তার ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফলটা চিকন, মাটি খুঁড়ে খুঁড়ে পুঁতে পুঁতে চলে যায়। আবার এদিকে দেখো যে যদি তুমি একটা অলকে যদি একটা মোটা পেরেক দ্বারা যদি ধাক্কা দাও তাহলে ঢুকানো যতটা সহজ হবে, যদি চিকন পেরেক দ্বারা যদি ধাক্কা, এখানে মোটা পেরেকের ক্ষেত্রফল হচ্ছে এইটা, এটা দ্বারা তুমি ধাক্কা দিয়ে যতটুকু না সহজ হবে ঢুকানো, একই বল প্রয়োগ করে চিকন পেরেক দ্বারা যদি ঢুকানো যায় তাহলে সেটা সহজ হবে, কারণ এর ক্ষেত্রফলটা বেশি। ক্ষেত্রফল বেশি হলে চাপ অনুভূত হবে কম, আর ক্ষেত্রফল যত কম হবে চাপ অনুভূত হবে তত বেশি। সুতরাং এখান থেকে আমাদের অঙ্ক আসবে যে পি সমান এফ বাই এ। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় যে তোমাদের এইভাবে সহজভাবে দেওয়া থাকবে এমনটি না। তোমরা জানো যে এটা সৃজনশীল, আর এই সৃজনশীল থেকে বিভিন্নভাবে ঘোরায় পেঁচে দেওয়া থাকবে, কিন্তু তোমাদের ক্লিয়ার জিনিসটা যদি তোমাদের পুরোপুরি জানা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি ক্লিয়ার না জানো, একটা অঙ্ক কখনো মুখস্থ হয় না এগুলো। তো যাই হোক, কীভাবে আসতে পারে, দেখা গেল যে শুধু বল 50 নিউটন এখানে যদি দেওয়া থাকে তাহলে এখানে এটা এফ এর মান, কিন্তু 50 নিউটন যদি না দেওয়া থেকে 50 কেজির কথা বলা হয়েছে তাহলে সেটা হচ্ছে কি এম এর মান। আর আমরা জানি যে এফ সমান হচ্ছে এম জি, তাহলে জি এর মানটা অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে তো আমরা জানি। আর এখানে এর মানটা আমরা জানি, এ মান হচ্ছে ক্ষেত্রফল। যদি বস্তুটা আয়তাকার হয় তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখন একটা বস্তু দেওয়া আছে আয়তাকার, এর দৈর্ঘ্য 5 মিটার আর প্রস্থ দেওয়া আছে 4 মিটার, তাহলে ক্ষেত্রফল
এখন বের করতে বলা হয়েছে এবং এই বস্তুর ওপর যদি 200 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে চাপ কত, প্রশ্নটা যদি এরকম থাকে তাহলে আমরা এই 200 নিউটন মানে এফ এর মান তো পেয়ে গেছি, আর এর মান হচ্ছে এই দুইটা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে এর মান। আর যদি সিলিন্ডার আকৃতি হয় তাহলে আমরা জানি এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার, সেক্ষেত্রে আর এর মান দেওয়া থাকবে। যেমন এই যে মার্কার যেটা আছে এটার ব্যাসার্ধ হচ্ছে 0.3 মিটার স্কোয়ার, তো তাহলে এর অবশ্যই ক্ষেত্রফল আমরা পাবো, কারণ পায়ের মান তো আমাদের জানি 3.1416। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই চাপ দিয়ে যে সূত্রগুলা পড়বে সেগুলো আশা করি তোমরা পারবা, এই ধরনের পড়বে। আবার আরো একটা দেখো যে চাপ তিন ভাবে হয়ে থাকে, কঠিন বস্তুতে চাপ, তরল বস্তুতে চাপ, গ্যাসীয় বস্তুতে চাপ। আমি যেটা তোমাদের মাঝে দেখালাম পি ইকুয়াল এফ বাই এ, এফ ডিভাইডেড এ, এটা হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তরলে হবে কিন্তু একটু প্রক্রিয়া করে বের করতে হবে। আর তরলের ক্ষেত্রে পি সমান হচ্ছে এইচ রো জি। এখানে এইচ বলতে বোঝানো হয়েছে গভীরতা, রো মানে বোঝানো হয়েছে ঘনত্ব, আর জি মানে তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হঠাৎ করে বলা হতে পারে যে তরলের ক্ষেত্রে চাপ কার কার উপর নির্ভরশীল, অনায়াসে তোমাদের বলতে হবে। এখানে সূত্র দেখে তোমরা কি বুঝতে পারছো? চাপ উচ্চতা এবং ঘনত্বের উপর নির্ভরশীল। অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল কেন নয় স্যার? কারণ অভিকর্ষ ত্বরণ ইটের ক্ষেত্রেও যা, ডাস্টারের ক্ষেত্রেও তা, সকল মানুষের সকল বস্তুর পৃথিবীতে যদি অবস্থান করে তাহলে সকল বস্তুর অভিকর্ষ ত্বরণের মানটা হবে একই। কিন্তু যদি চাঁদে যাই বা মঙ্গল বুধ অন্য কোনো গ্রহে যাই সেক্ষেত্রে তাদের অভিকর্ষ ত্বরণের মানটা আলাদা। কিন্তু আবার অভিকর্ষ ত্বরণ সকল দেশেই কি সমান, এরকম একটা প্রশ্ন আছে, সেখানে আবার এই বিভ্রান্তি হয়ে পড়ো না। অভিকর্ষের আদর্শ মানটা পৃথিবীর সকল জায়গায় সমান, যেহেতু পৃথিবীটা একবারেই গোল নয়, গোলাকার, এই কারণে মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলে আলাদা আলাদা অভিকর্ষ ত্বরণ হয়। তো যাই হোক, আমাদের কঠিন বস্তুতে যখন আসবে তখন এইভাবে আমরা চাপ দিব, এবং তরল বস্তুতে যখন আসবে তখন চাপের সূত্রটা এইভাবে আমরা ফেলবো, তাহলে অঙ্কগুলো করা সুবিধা হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যে এটা একটা হচ্ছে তরল পাত্র, এখানে পানি দ্বারা বা অন্য কোনো তরল দ্বারা পূর্ণ হতে পারে, কেরোসিন। তো এখানে একটা বস্তু দেওয়া আছে, এটা হচ্ছে বস্তু, এর উচ্চতা বস্তুর উচ্চতা হচ্ছে 5 মিটার, আর এই তরল পৃষ্ঠ থেকে 3 মিটার উপরে আছে, আর এই টোটাল উচ্চতা হচ্ছে 10 মিটার। এখানে তোমাদের বুঝতে হবে একটা জিনিস, যে টোটাল পানি আছে 10 মিটার, বস্তুর উচ্চতা 5 মিটার, পানি পৃষ্ঠ থেকে 3 মিটার নিচে বস্তুটা আছে। এখন যদি বলা হয় বস্তুর চাপ নির্ণয় করো, তাহলে আমাদের এখানে রো মানে এই তরলের ঘনত্ব অবশ্যই দেওয়া থাকবে। যদি সেটা পানি বলা হয় তাহলে পানির ঘনত্বটা আমাদের মুখস্থ 1000 কেজি মিটার ইনভার্স কিউব, এবং অভিকর্ষ ত্বরণের মানটাও আমরা জানি, কিন্তু এইচ এর মানটা এখানে বিভ্রান্তির মধ্যে থাকে। তোমাদের ক্লিয়ারভাবে আমি বলতেছি, তোমরা ক্লিয়ার কনসেপ্টটা নিয়ে নাও, যে এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। এখানে প্রশ্নের ওপর ডিপেন্ড করবে এইচ এর মানটা কি নিব। এখানে প্রশ্ন যদি বলা হয় যে বস্তুর উপর চাপ নির্ণয় করো, তাহলে বস্তু বলতে উপরও বোঝাচ্ছে না নিচও বোঝাচ্ছে না, পুরো বস্তুটা। সেক্ষেত্রে আমাদের গভীরতাটা নিতে হবে, ওপরে আছে 3 মিটার আর বস্তুটা আছে 5 মিটার, তাহলে এইচ এর মানটা হবে 3 + 5 8 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, যদি বলা হয় বস্তুটির উপরিপৃষ্ঠের চাপ নির্ণয় করো, তাহলে উপরিপৃষ্ঠ বলতে এতটুকু, উপর থেকে কতটুকু আছে 3 মিটার, তখন এইচ এর মান হবে 3 মিটার। যদি বলা হয় নিচের পৃষ্ঠের চাপ নির্ণয় করো, তাহলে হবে এইচ ইকুয়াল 3 আর 5 যোগ করে কত হবে। আর যদি বলা হয় বস্তুটির মাঝামাঝিতে বা কেন্দ্রতে বা সেন্টারে চাপ নির্ণয় করো, তাহলে আমাদের সেভাবে বের করতে হবে। বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এর মাঝামাঝিতে অবশ্যই 2.5 মিটার হবে 5কে 2 দ্বারা ভাগ করলে। আবার যদি বস্তুটির উপর থেকে 1/3 কত হবে, তাহলে 5/3 দিয়ে আমাদের যেটা হবে সেটা বের করে আমাদের এই চাপটা বের করতে হবে। এখানে সহজভাবে তোমাদের এভাবে যদি না দেওয়া থাকে, যদি ঘোরায় দেওয়া থাকে যে এইচ এর মান এখানে দেওয়া নাই, তাহলে অন্য কোথাও থেকে নিয়ে এসে বসাতে হবে। যদি রো এর মানটা দেওয়া নাই, তাহলে আমরা জানি রো হচ্ছে ঘনত্ব। এখানে ঘনত্বের আরও একটা সূত্র আছে যে m/v। এখন বলা হয়েছে যে
10 মিটার কিউব আয়তনের একটি বস্তুর ওজন হচ্ছে 50 কেজি। তো এটাকে যদি পানিতে ডুবানো হয় তাহলে চাপ কত? তাহলে এখানে এইচ এর মান একটা দেওয়া থাকবে, কিন্তু এই রো এর মানটা দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি। তাহলে এম এর মানটা হচ্ছে 50 ডিভাইডেড 10। তাহলে এখানে রো এর মানটা এসে আমরা বের করে সেখানে আমরা বসাতে পারবো। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এই পর্যায়ে আর্কিমিডিসের সূত্র নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী আর্কিমিডিস খুব ভালো মানের একজন বিজ্ঞানী। সে আবিষ্কার করেছিল একটা জিনিস, সহজভাবে তোমরা বুঝো, একটা নৌকা যদি আমরা প্লেন মাটিতে যদি রাখি, সেই নৌকাটা যদি আমরা এভাবে সরাতে যাই, একজনের দ্বারাই সরানো সম্ভব নয়। এবং ওই একই নৌকা যদি একটা পানিতে যদি ভাসে, যদি আমি বলি যে নৌকাটা এখান থেকে ওই জায়গাতে নিয়ে যাও, তাহলে অনায়াসে তোমরা পানির ওপর ঠেলে নিয়ে যেতে পারবা। পানিতে এমনিতেই তোমরা নড়ানড়ি করতে পারবা, কিন্তু ওই একই নৌকাটা মাটিতে বা অন্য কোনো ফ্লোরে এটা করা সম্ভব নয়। এর কারণটা কি? এর ওপর বিজ্ঞানী আর্কিমিডিস বলেছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে দেখা গেল যে কোনো বস্তু যদি আমরা তরলে নিমজ্জিত করি তাহলে বস্তুটা হালকা হয়ে যায়। এর কারণটা হচ্ছে যে বস্তুটা যখন আমি তরলে নিমজ্জিত করব, বস্তুটা ওই জায়গাতে তরল ছিল, সে জায়গাতে বস্তুটা ঢুকে গেছে, তার মানে সে তরলটাকে অপসারিত করে তার জায়গাটা দখল করেছে। এবং সেই তরলের যে জায়গাটা যে অপসারিত করেছিল, তার ওজন যতটুকু, এই বস্তুটা ততটুকুই ঠিক ওজন হারাবে। এখন এই বস্তুটার ওজন হচ্ছে 5 কেজি, এই বস্তুটার ওজন হচ্ছে 5 নিউটন। একে তরলে যদি আমি নিমজ্জিত করি, তাহলে এই যতটুকু পানি অপসারণ করবে তার ওজন হচ্ছে 3 নিউটন। তাহলে এই বস্তুটাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে পানিতে আমাদের এর মোট ওজন 5 নিউটন, পানিতে হারাইছে 3 নিউটন, তাহলে পানিতে এর ওজন মনে হবে 2 নিউটন। তাহলে হালকা হয়ে যাবে না? এই কারণেই সেই নৌকাটা আমাদের পানিতে ডাঙ্গাতে যখন উপরে ছিল, তখন আমাদের ওজন বেশি ছিল, বিধায় আমরা সরাতে পারছিলাম না। একই নৌকা পানিতে দেওয়ার ফলে সে তো তার অপসারণ করে জায়গাটা দখল করবে। যতটুকু পানি অপসারণ করেছে ততটুকু তার জায়গা, যতটুকু পানি অপসারণ করেছে তার ওজন এই নৌকার হারানো ওজনের সমান, বিধায় তার ওজন কমে গেছে, আমরা নড়াচড়া করাতে পারি। আবার আরও একটা জিনিস তোমরা এখানে একটু মনোযোগ দাও, যে এর ওজন হচ্ছে 5 নিউটন। এখন একে যদি আমি পানিতে নামাই, তাহলে অনেক বড় পানি অপসারণ করছে, এরকম হতে পারে। যেমন সকল বস্তুর আয়তনের ওপর ওজন কিন্তু সমান হতে পারে না। দেখা গেল যে একটা ছোট্ট লোহার টুকরার ওজন 1 কেজি, কিন্তু যদি আমি তুলার ওজন 1 কেজি তুলা যদি নেই, তাহলে নিশ্চয়ই এতটুকু আয়তনের এটা হবে না, একটা বড় আয়তনের হবে। সেটাকে যদি পানিতে দিই তাহলে সেটা ভাসে না ডুবে? অবশ্যই ভাসবে। আর এই বস্তুটা শলা যদি আমি পানিতে ফেলি তাহলে অবশ্যই ভাসবে, কিন্তু লোহা দিলে ভাসবে না। এর কারণ হচ্ছে লোহা অল্প পানি অপসারণ করবে, অতটুকুর ওজনের চাইতে লোহার ওজনটা বেশি, বিধায় সে ডুবে যায়। কিন্তু এই শোলাটা যখন আমি পানিতে দিব, তখন এর ওজন হচ্ছে 5 নিউটন, কিন্তু যতটুকু পানি অপসারণ করেছে তার ওজন হচ্ছে 7 নিউটন। তাহলে এর ওজন হচ্ছে 5 নিউটন আর ওই শোলার ওজন হচ্ছে 7 নিউটন। তাহলে কি আমাদের এই বস্তুটা কি ডুববে? কারণ এর নিম্নমুখী বল হচ্ছে 5 নিউটন, আর যেটা ওজন হারাবে বস্তুটা পানিতে দিলে পানি তাকে উপর দিকে বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, সেটা হচ্ছে 7 নিউটন। তাহলে এই 5 নিউটন বলে নিচের দিকে ঠেলবে আর এই 7 নিউটন বলে উপর দিকে ঠেলবে। তাহলে অবশ্যই বস্তুটা নিচের দিকে না গিয়ে উপর দিকে যাবে, তাহলে বস্তুটা ভেসে থাকবে। আর এর ওপর ভিত্তিতে আর্কিমিডিস একটা সূত্র প্রয়োগ করে, সেটা হচ্ছে কোনো বস্তু যদি তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটির অপসারিত তরলের ওজনের সমান। এখান থেকে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন আসবে, এবং তার আগে আমাদের কিছু মৌলিক জিনিসগুলো বুঝতে হবে। তোমরা এদিকে একটু মনোযোগ দাও। প্রিয় বন্ধুরা, অপসারিত তরলের ওজন, অর্থাৎ যে বস্তুটা আমরা ডুবাবো সে তো অপসারণ করবে পানি, তার তরলের ওজনটা যদি বের করতে বলা হয় তাও আমাদের এই ভি রো জি সূত্র দিয়ে বের করতে হবে।
যদি ঊর্ধ্বমুখী বল বের করতে বলা হয়, অর্থাৎ পানিতে দিলে তো আমাদের পানি উপর দিকে ঠেলবে, নিউটনের থার্ড ল তো আমাদের সেটাই বলে, প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো আমি এখানে যে ফ্লোরের ওপর দাঁড়ায় আছি, তো আমি নিচের দিকে ক্রিয়া করছি, ফ্লোর আমাকে উপর দিকে ক্রিয়া করছে, এটাই তো স্বাভাবিক। আমি নিচের দিকের বল যদি বেশি থাকে তাহলে আমি ভেদ করে ঢুকে যাব, আর উপর দিকের বেশি হলে সে উপরে তুলে থাকবে। অর্থাৎ অবসারিত তরলের ওজন যদি বের করতে বলা হয় তাও আমাদের এইটা, ঊর্ধ্বমুখী বল যদি বের করতে বলা হয় তাও আমাদের ভিরোজি, প্লবতা বের করতে বলা হলে তাও আমাদের ভিরোজি বের করতে হবে। এবং এটা যেহেতু ওজন, এর একক হবে নিউটন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, আশা করি তোমরা ভুল করবে না। কিভাবে? দেখা গেল তরলের ওজন বের করতে বলা হয়েছে, তারপরে একই সূত্র, আবার কোথাও কোথাও ঊর্ধ্বমুখী বল বের করতে বলা হয়েছে, তারপরে একই সূত্র। এটা কিভাবে সম্ভব? কিন্তু ভাষাগত দিক থেকে, আমাদের গাণিতিক রূপ থেকে এই তিনটে একই জিনিস, এই কারণে আমাদের একই সূত্র দিয়ে আমরা বের করব। আবার অপরপক্ষে দেখো যে প্রশ্ন থাকতে পারে যে বস্তুর ওজন হচ্ছে 5 নিউটন, তাহলে আমাদের mg বা f। বাতাসে ওজন যদি বলা হয় বস্তুর ওজন, তো ওজন তো বিভিন্ন জায়গায় হয়, কেরোসিনে ওজন হয়, বাতাসে হয়, গ্লিসারিনে হয়, পানিতে হয়। বস্তুর ওজন বলতে সেটা বাতাসে ওজন, বাতাসে বলা লাগে না। আমাদের আদর্শ ওজনটা বাতাসে আমরা সব হিসাব নিকাশ তো নির্ণয় করি, এই কারণে বাতাসে ওজন বস্তুর ওজনটা একই ধরা হবে। এবং নিম্নমুখী বল যেটা, বস্তুর ওজন কত 5 নিউটন যদি হয়, তাহলে সে নিচের দিকে ক্রিয়া করছে, এটা হচ্ছে নিম্নমুখী বল। আর পানিতে দিলে সে উপর দিকে ক্রিয়া করবে, তরলটা তাকে উপর দিকে ঠেলবে তার জায়গা ধরে রাখার জন্য, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, সেটা হচ্ছে প্লবতা, সেটাকে প্লবতা বলা হয়। এবং নিম্নমুখী বলটাকে নিম্নমুখী বল বা বস্তুর ওজন বলা হয়। এটাকে যদি আমরা W1 দ্বারা প্রকাশ করি, এখানে প্লবতাকে যদি আমরা W1 দ্বারা প্রকাশ করি এবং W2 দ্বারা যদি এই নিম্নমুখী বল প্রকাশ করি, তাহলে এখানে এই কন্ডিশন দ্বারা দেখা যাচ্ছে যে প্লবতা বেশি, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল বেশি। তাহলে বস্তুটা ভাসবে না ডুববে? অবশ্যই ভাসবে। আবার যদি এখানে চিহ্ন যদি লেস দেন হয়ে যায়, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে প্লবতা মানে ঊর্ধ্বমুখী বলের চাইতে নিম্নমুখী বল বেশি, তাহলে বস্তুটা ডুবে যাবে। আবার যদি এখানে দেখা যায় যে সমান সমান, তাহলে আমাদের ধরতে হবে যে বস্তুটা ভাসবেও না ডুববেও না, নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে ভাসবে না ডুববে না মানে এটা একই ধরনের কথা। তাহলে নিমজ্জিত অবস্থায়, অর্থাৎ পৃষ্ঠও থাকবে না, একবারে নিচের তলদেশেও থাকবে না, এই পৃষ্ঠ এবং তলদেশের মাঝামাঝি কোনো একটা জায়গাতে এই বস্তুটা থাকবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটা অঙ্ক লিখেছি, 200 গ্রাম ভরের একটি বস্তুর ক্ষেত্রফল। তাহলে এখানে 200 গ্রাম দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের পদার্থের অঙ্ক করার সময় আমাদের ডান দিকের তথ্যগুলো দিতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে এখানে লিখে, এখানে প্রথমে কিসের মান দেওয়া আছে? এম এর মান। তাহলে এম সমান কত? 200 গ্রাম। তাহলে কেজিতে নিয়ে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। আমরা এভাবেও ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারি, অথবা সোজাসুজিভাবে সাইন্টিফিক্যাল মানে আমরা 200 গুণিত 10⁻³ কেজি, এইভাবেও আমরা লিখতে পারি। তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবা। 200 গ্রাম ভরের একটি বস্তুর ক্ষেত্রফল 24 সেন্টিমিটার। তাহলে এটা কিসের মান দেওয়া আছে? ক্ষেত্রফলের মান দেওয়া আছে। আগে আমরা জেনে নেই মানগুলা। এবং উচ্চতা, তাহলে এটা কিসের মান দেওয়া আছে? উচ্চতার মান দেওয়া আছে। আমরা জানি যে যদি আয়তনের আমাদের দরকার লাগে, তাহলে আমাদের এই ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। আর যদি ক্ষেত্রফল দিয়ে কাজ করতে হয় তাহলে শুধু এটা নিব, আর যদি উচ্চতা দিয়ে কাজ করতে হয় তাহলে এটা নেব। বস্তুটিকে কেরোসিনে ডুবানোর ফলে, তাহলে কিসে ডুবানো হয়েছে? তরলে। সেই তরলটার উপাদান কি? কেরোসিন। ডুবানোর ফলে ওজন হলো 1.4 নিউটন। তাহলে আমাদের এর একটা ওজন ছিল, কেরোসিনে ডুবানোর ফলে ওজন হয়েছে 1.4 নিউটন। তাহলে ওজন হারাইছে কতটুকু? আগে যতটুকু ছিল আমাদের বাতাসের ওজন আর কেরোসিনের ওজন, বাতাসে ছিল 2 নিউটন। মনে করি যে বাতাসে ছিল 2 নিউটন এবং কেরোসিনে হয়েছে 1.5 নিউটন। তাহলে ওজন হারাইছে কতটুকু? 2 থেকে 1.5 বাদ দিলে আমরা পাবো। আমাদের প্রসেসিং আকারে যেটা যদি দরকার লাগে তাহলে আমরা বের করব। আমি মৌলিক জিনিসগুলো তোমাদের বুঝাই দিচ্ছি। যাই হোক, তাহলে কেরোসিনের ঘনত্ব এখানে দেওয়া আছে। ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ করা হয়। এরপরে
আমাদের এখানে 2টা প্রশ্ন ধরা হয়েছে, সৃজনশীলে 4টা প্রশ্ন থাকবে, ক খ জ্ঞান অনুধাবন, কিন্তু আমাদের গাণিতিক থাকবে গ আর ঘয়ে। এখানে গ ঘকে আমি ক খ দ্বারা প্রকাশ করেছি, কারণ প্রথমে ক খ নাই, গ ঘয়ে হঠাৎ করে তো যাওয়া যাবে না। তো কয়ে প্রথমে চেয়েছে বস্তুটির ঘনত্ব কত। এখানে বস্তু বলতে কি বোঝায়, তরল না সে আয়তাকার বস্তুটি, এখানে যার ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া আছে। এখানে বস্তুটির ক্ষেত্রফল বস্তুটির ঘনত্ব বলতে আমাদের যে বস্তুটিকে তরলে কেরোসিনে ডুবানো হয়েছে সেই বস্তুটির ঘনত্ব বের করার কথা বলা হয়েছে। আমরা আগেই জানি যে আমাদের এখানে দিয়ে আমাদের ডাটাগুলা দিয়ে এভাবে একটা টান দিতে হবে, তাহলে এখানে এখন দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় থিম থটের ভিতর থাকতে হবে। এখানে মানগুলা কিসের কিসের দেওয়া আছে, একটা এম এর মান দেওয়া আছে, আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি, কিন্তু এখানে তো দেওয়া আছে ক্ষেত্রফল আর উচ্চতা, তাহলে ভি সমান কত, এ এইচ। তাহলে আমাদের এর মানটা হচ্ছে 24 গুণিত, যেহেতু এটা সেন্টিমিটারে আছে, মিটারে করলে আমাদের 10^4, আর এইচ এর মানটা হচ্ছে 3 সেন্টিমিটার আছে, এটাকে তাহলে 10^2। এখানে যে মানটা আসবে সে মানটা ক্যালকুলেটারে হিসাব করে তোমরা বসাই নেবে, এটা হবে মিটার কিউব। এরপরে হ্যাঁ এইটি লাগবে আমাদের, বের করতে বলা হয়েছে কি ঘনত্ব, তাহলে রো ইকুয়াল ওয়াট, এই চিহ্নটা তোমাদের দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমাদের সূত্রটা হচ্ছে কি, রো ইকুয়াল এম বাই ভি। তাহলে এখানে এম এর মান কত, এম এর মান 200 গুণিত, আর ভি এর মানটা হচ্ছে 24, এখানে 10^4 আছে, এখানেও আছে 10^2, তাহলে 10^6 আমরা লিখতে পারি গুণিত 3। এখন হিসাব নিকাশ করে যে মানটা আসবে সে মানটা তোমরা এভাবে কেজি মিটার ইনভার্স কিউব এভাবে তোমরা লিখে দিবা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের এর পর্যায়ে আমরা পরবর্তী অঙ্কটি করব। এখানে দেওয়া আছে যে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, গাণিতিক ব্যাখ্যা দাও। আমি সংক্ষেপে লিখেছি। তো আর্কিমিডিসের সূত্রটা কিসের, আগে বলেছি আমি। আর্কিমিডিসের সূত্রটা হচ্ছে বস্তুটির হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান হবে। এক্ষেত্রে আমাদের হারানো ওজন বলতে বোঝায় কি, এখানে বস্তুটির কেরোসিনে ওজন হয়েছে এইটা, কিন্তু মূল ওজনটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এক্ষেত্রে মূল ওজন বের করতে আমাদের বস্তুটির এম এর মান দেওয়া আছে, এখন আমাদের লাগবে কি জি এর মান তো আমরা জানি। তাহলে বস্তুর ওজন এখানে আমাদের লিখতে হবে যে বস্তুর ওজন এম জি, এম এর মান হচ্ছে এই যে যেটা দেওয়া আছে 200 গুণিত 10^3, আর জি এর মান তো 9.8। এর মানটা তোমরা ক্যালকুলেটারে হিসাব করবা, ক্যালকুলেটারে হিসাব করে মানটা দেওয়া হয়েছে 1.96 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বস্তুটির ওজন হচ্ছে এইটা, তাহলে আমাদের হারানো ওজন কত হবে, এই কেরোসিনের ওজনটা বাদ দিলে আমাদের হারানো ওজন হবে। তাহলে বস্তুর হারানো ওজন, তাহলে 1.96 মাইনাস 1.4, তাহলে এটা হচ্ছে 1 বাদ দিলে তো এটা হয়, তাহলে 96 থেকে 40, তাহলে 56, তাহলে 0.56 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা বস্তুটির হারানো ওজন পেয়ে গেছি। এখন বের করতে হবে কি বস্তুটির অপসারিত তরলের ওজন, আর এই অপসারিত তরলের ওজনটাই যদি আমরা বের করতে পারি তাহলে হারানো ওজন অপসারিত তরলের ওজনটা যদি সমান হয়ে যায় তাহলে আর্কিমিডিসের সূত্রটি মেনে চলে, আর যদি সমান না হয় তাহলে মেনে চলে না। তো দেখা যাক, আমাদের অপসারিত তরলের ওজন মানে হচ্ছে প্লবতা। প্লবতাটা হচ্ছে কি ভি রো জি। এখানে ভি এর মানটা কত, ভি এর মান হচ্ছে ওই যে এর আগে যেটা আমি লিখছিলাম ভি সমান এ এইচ। তোমরা এটা এই যে ক্ষেত্রফল আর উচ্চতা এই দুইটা গুণ করে মিটারে নিয়ে বসাতে হবে। তাহলে 24 গুণিত 3 গুণিত 10^6, তাহলে ভি এর মান আমরা বসালাম
আর রো এর মান হচ্ছে 800, যেহেতু কেরোসিনের মানটা এখানে দেওয়া আছে 800, আর জি এর মানটা হচ্ছে 9.8। এখানে আমাদের ক্যালকুলেটারে হিসাব করতে হবে। ক্যালকুলেটারে হিসাব করে মানটা বের হলো 0.56 নিউটন। তাহলে এই মানটা আর হারানো ওজন, দেখো তোমরা খেয়াল করো যে অপসারিত তরলের ওজন আর হারানো ওজন বা প্লবতা মান দুইটা সমান হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে আর্কিমিডিসের সূত্রটি প্রমাণিত। তাহলে এ ধরনের অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। আবার যদি এ ধরনের অঙ্ক আসে যে বস্তুটি ভাসবে না ডুববে, একই অঙ্ক, শুধু এখানে আর্কিমিডিসের সূত্র না বলে বলা হয়েছে যে উক্ত বস্তুটি কেরোসিনে ছেড়ে দিলে বস্তুটি ভাসবে না ডুববে, ব্যাখ্যা করো। তখন তোমাদের লিখতে হবে যে বস্তুটির নিম্নমুখী বল কত। বস্তুটির নিম্নমুখী ওজন হচ্ছে এইটা, বস্তুর ওজন যেটা সেটা হচ্ছে বস্তুটির নিম্নমুখী বল, এবং ঊর্ধ্বমুখী বল হচ্ছে এইটা, অর্থাৎ প্লবতা যেটা সেটা। এবার তোমরা বিবেচনা করো বস্তুটির নিম্নমুখী বল বড় না ঊর্ধ্বমুখী। তাহলে নিম্নমুখী বল হচ্ছে 1.9